আমরা যেটা করব সেটা হচ্ছে এডি কারেন্ট টেস্টিং। লাস্ট ক্লাসে পড়েছিলাম আরো দুইটা এনডিটি টেস্টিং পড়ছি আমরা, নন ডিস্ট্রাকটিভ টেস্টিং। আজকে যেটা পড়বো সেটা হচ্ছে এডি কারেন্ট টেস্টিং। এডি কারেন্ট টেস্টিংটা কি? এটা হচ্ছে একটা এসি কারেন্ট দিয়ে একটা কয়েলের মধ্যে পাস করা হয়, ওখানে এসি কারেন্ট, ওই কারেন্ট ইনডিউসড হয় আর কি। তো ওইটা দেখা যায় যে তারপর ওখানে যদি আমি একটা টেস্ট স্পেসিমেন বা টেস্ট পিস আনি, তখন দেখা যায় যে ওই পিসটাতেও মানে একটা কারেন্ট জেনারেট হয়, সেকেন্ডারি একটা কারেন্ট, মানে মেইন যে বলা যায় যে ওই কারেন্টটা যখন দেখা যায় ওই কারেন্টটা ফ্ল্যাকচুয়েট করতে যাচ্ছে, যে আমরা ওখানে ডিফেক্ট আছে। আর যদি দেখি যে না সেম আছে, তাহলে বুঝবো যে এই জায়গায় কোনো ডিফেক্ট নেই। তাহলে এখানে কি বলা আছে যে এসি কারেন্ট ইজ পাস থ্রু দ্য কয়েল, দ্য টেস্ট piece is passed under the coil, causing secondary currents called eddy current to flow through the test piece. This causes a magnetic field to flow in the test piece. The flaws are detected on an oscilloscope by measuring a change in the magnetic field. এখানে দেখো এটা হচ্ছে সেটআপটা, এই যে এই জায়গা থেকে এসি কারেন্ট সাপ্লাই দেওয়া হচ্ছে। কই সাপ্লাই দেওয়া হচ্ছে? এই যে কয়েলটা, এই কয়েলটাতে, এই কয়েলটা তো তাহলে এখানে কি হবে, একটা ম্যাগনেটিক ফিল্ড জেনারেট হবে, তাই না? একটা ম্যাগনেটিক ফিল্ড ধরো যে জেনারেট হলো। তো এটার জন্য তো ধরো যে এখানে আমার একটা মিটার আছে, যেটা দিয়ে আমি কারেন্ট কতটুকু আমার কারেন্ট কনজাম্পশন ওটা আমি মেজার করতে পারি। তো প্রথমে যেটা আমি যদি ডিসি কারেন্টের জন্য দেখি, তখন দেখা যায় যে ম্যাক্সিমাম একটা কারেন্ট জেনারেট হচ্ছে, কনজাম্পশন হচ্ছে। তো এসি কারেন্টের জন্য দেখা রেটটা কম, কারণ হচ্ছে এই এসি কারেন্টে কাউন্টার ভোল্টেজ ক্রিয়েট হয়, যেটার জন্য মানে সেলফ ইন্ডাকশনের জন্য কি হয়, ওই এটা কারেন্টটা কমে যায়। তারপরে যখন আমি এর মাঝে একটা ফেরাইট রড দিয়ে দিলাম, তখন দেখা যায় যে আমার এই যে এসি কারেন্টের জন্য, এটা হচ্ছে এসি কারেন্টের জন্য যেই আমার কারেন্টটা ছিল সেটা বেড়ে গিয়েছে। কিভাবে বাড়লো? কারণ এই ফেরাইট রডে একটা সেকেন্ডারি কারেন্ট ক্রিয়েট হয়েছে, ওই সেকেন্ডারি কারেন্টের জন্য আমার এই কারেন্টটা কনজাম্পশনটা ইনক্রিজ করেছে। তো এটা হচ্ছে মানে এডি কারেন্টের জন্য ইনক্রিজ করলো। তারপর তার মানে কি? তার মানে আমি এই জায়গাটায় এই পরিমাণ ডিসিটা মুছে দিলাম, এই পরিমাণ আমি কারেন্টটা পাচ্ছি এখানে। ম্যাম বুঝতে পারি না। আচ্ছা, আবার একটু শুরু থেকে বলবেন? আপনার ভয়েস ল্যাগ করতেছে না? না, আপনার ভয়েসটা কেটে কেটে আসতেছে। আমার মনে হয় আজকে নেট প্রবলেম করছে। আচ্ছা আমি দেখি কি করেছে। হ্যালো, ইয়েস ম্যাম। এখন শোনা যাচ্ছে? আচ্ছা, এখানে একটা এসি কারেন্ট সাপ্লাই আছে। হ্যাঁ, এসি কারেন্ট সাপ্লাই দিয়ে আমরা এই কয়েলটাতে, এই যে এখানে একটা যে কয়েল, এই কয়েলটাতে আমরা কারেন্ট দিচ্ছি আর কি। তো এখানে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে, তাই না? জি ম্যাম। এখানে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে। তো আমরা যদি ডিসি কারেন্ট দেই, তার জন্য মানে কারেন্ট কনজাম্পশনটা বেশি হবে।
আচ্ছা ডিসি কারেন্ট এখন না নি, এসি কারেন্টের জন্য ধরলাম যে আমার কারেন্ট যে ম্যাগনেটিক ফিল্ড ওইটার মিটারে আমি পেলাম হচ্ছে মেজারমেন্টে পেলাম হচ্ছে এতটুকু, ধরলাম যে এই মিটার স্কেলে এতটুকু আসে আমার কারেন্ট কনজাম্পশন। এতটুকু ক্লিয়ার? ইয়েস ম্যাম। জি ম্যাম। এখন এইটা আমি যদি এখানে একটা ফেরাইট রড দেই এই কয়েলের মাঝখানে, তখন দেখা যায় যে এই যে আমার এতটুকু পর্যন্ত যে কারেন্টটা এটা বেড়ে গিয়েছে, বেড়ে স্কেলে এটা কারেন্ট কনজাম্পশনটা বেশি দেখাচ্ছে। এখন কেন বেশি দেখাচ্ছে? কারণ হচ্ছে এই এসিতে তোমার এই একটা সেকেন্ডারি কয়েল ক্রিয়েট হয়েছে, সেকেন্ডারি ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়েছে, সেটা হচ্ছে এডি কারেন্ট। এখানে এই যে রডটা, এটার জন্য আরেকটা মানে কারেন্ট ক্রিয়েট হয়েছে আর কি, ম্যাগনেটিক ফিল্ড, যেটার জন্য কি হয় এই কারেন্ট কনজাম্পশনটা বেড়ে গিয়েছে। এতটুকু ক্লিয়ার? যে একটা সেকেন্ডারি ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয় যেটাকে বলে এডি কারেন্ট। এতটুকু ক্লিয়ার? হ্যালো? ইয়েস ম্যাম। ম্যাম ফেরাইট রড দেওয়ার পরে কি ম্যাম সেকেন্ডারি যে কারেন্টটা হ্যাঁ ফেরাইট রড, হ্যাঁ হ্যাঁ ইয়েস ম্যাম। হ্যাঁ হ্যাঁ ওই ফেরাইট রডের জন্য হচ্ছে সেকেন্ডারি কারেন্টটা ক্রিয়েট হয়, যার জন্য আমার টোটাল কারেন্টটা বেড়ে যায়। আমি তাহলে এই যে এখানে যে ডিসপ্লেটা আছে এখানে দেখলাম যে তাহলে আমার মিটারটা মানে কারেন্টটা বেড়ে গিয়েছে এই সেকেন্ডারি কারেন্ট মানে এডি কারেন্টটার জন্য। ম্যাম জিনিসটা কি এরকম যে ফেরাইট কিরকম? রডের জন্য একটা মানে মানে এখানে তো অলরেডি একটা ম্যাগনেটিক ফিল্ড ছিল, ফেরাইট রডের জন্য ম্যাগনেটিক একটা ফিল্ড তৈরি হয়েছে, হ্যাঁ হ্যাঁ সেকেন্ডারি ম্যাগনেটিক ফিল্ড তৈরি হলো, আরো ম্যাগনেটিক ফিল্ড ম্যাগনেটিক তৈরি ফিল্ডের হয়েছে, ইন্ডাকশনের জন্য হ্যাঁ আরেকটা কারেন্ট ফিল্ড তৈরি হলো, ওই জন্য কনজাম্পশন বেশি। হ্যাঁ হ্যাঁ কনজাম্পশনটা বেড়ে গেছে। তো যখন তোমার নরমাল হচ্ছে তো তুমি পেলা চলে গেল কোন? তাহলে তুমি এই পর্যন্ত তুমি এখন কনজাম্পশনটা পেলা, তাহলে এটা হচ্ছে তোমার এই ফেরাইট রড দেওয়ার পরে কনজাম্পশন রেট। এখন যদি এই ফেরাইট রডে কোনো যদি ডিফেক্ট থাকে তখন কি হবে? তখন ওই কনজাম্পশনটা কমে যাবে না? একটু কমবে ম্যাম। তাই তো? হ্যাঁ কমবে। তো তুমি দেখছো যে হ্যাঁ তুমি এই কয়েলটা পুরাটা এই রডের উপর দিয়ে তুমি নিচ্ছ মানে স্ক্যান টাইপের করে নিচ্ছ, তখন দেখা যাচ্ছে হ্যাঁ ঠিক আছে এই পর্যন্ত আছে এই পর্যন্ত আছে, কিন্তু হুট করে দেখলা যে এইটা এরকম কমে গেল। কেন কমলো? কিন্তু তুমি তো ওখানে কিচ্ছু দেখছো না, কারণ ওখানে কোনো ডিফেক্ট আছে, কোনো ফ্র্যাকচার আছে বা কিছু আছে যেটা তুমি দেখতে পাচ্ছ না, হয়তো বা দেখতে পাচ্ছ অথবা পাচ্ছ না, যার জন্য কি হয় ওই কারেন্ট কনজাম্পশনটা কমে গেল। যখন কারেন্ট কনজাম্পশনটা কমে যাবে তখন বুঝবা যে ওই জায়গায় ম্যাম ফার্স্টে আমরা যখন এসি কারেন্টে হ্যালো দিলাম তখন একটা কারেন্ট আমরা দেখতে পেয়েছি ম্যাম, তারপর আবার যখন আমরা ফেরাইট রডটা দিলাম হ্যাঁ তখন সেকেন্ডারি তখন বেড়ে কারেন্টের গেল, কারণে ওটা বেড়ে গেল। এটা কি এখন ম্যাম বাড়ার পরেও আবার কমে যাবে যদি কোনো হ্যাঁ ডিফেক্ট থাকে রডটার ভিতরে? হ্যাঁ মানে এখন হচ্ছে টোটালটা এডি কারেন্ট সহ যেটা ফেরাইট রড সহ যেটা আমরা পেলাম ওটার থেকে কমে যায়, তখন আমরা বুঝবো যে যেই জায়গাটায় কমে গিয়েছে ওই জায়গাটায় ডিফেক্ট আছে। ক্লিয়ার? ম্যাম এইটুকু ক্লিয়ার হতে পারছে ম্যাম, যে জায়গাটায় ডিফেক্ট মানে নরমালি কি হবে যখন হচ্ছে এখানে ম্যাগনেটিক ফিল্ড জেনারেট করবে, যখন কোনো ডিফেক্ট থাকবে তখন ম্যাগনেটিক ফিল্ড কি এটার লাইন পাথটা কি হ্যাম্পার হবে না? হ্যাম্পার হলে কি হবে তখন হচ্ছে কারেন্ট কনজাম্পশনটা কমে যাবে। ইয়েস ম্যাম। তো কমে যখন যাবে তখন যখন কমে যাবে কমার কারণ মানে কি ওটাতে নিশ্চয়ই কোনো কিছু একটা হয়েছে যার জন্য কমে গেছে, তার মানে ওখানে কোনো ফ্র্যাকচার আছে, মানে অন্যান্য জায়গায় যে স্টেবল থাকার কথা না আমার যদি একদম ফুল স্মুথ হয়, কোনো যদি ডিফেক্ট না থাকে তাহলে সব জায়গায় আমার কারেন্ট কনজাম্পশনটা সেম থাকার কথা না।
ম্যাম এইটা আমরা দেখতে পারবো কি ম্যাম এই অসিলোস্কোপটাতে ডিসপ্লেটাতে দেখতে পারবো? হ্যাঁ হ্যাঁ, এই যে ডিসপ্লে যে থাকবে এটা কানেক্টেড, এখানে আমরা দেখতে পারবো আর কি। ওইটা দেখে তারপরে আমরা ওই ডিসপ্লেটা দেখে তারপরে আমরা বুঝবো যে আচ্ছা এই জায়গাটায় তাহলে ডিফেক্ট থাকতে পারে। বুঝতে পারছি ম্যাম। ক্লিয়ার? Yes, আচ্ছা ma'am. এখন আমি লিখি তাহলে একটু ক্লিয়ার হবে।
Eddy current techniques are used to inspect electrically conducting materials for defects, irregularities in structure and variations in composition. এটা তো আমি বললামই যে কেন eddy current technique এটা ইউজ করা হয়। In eddy current testing, a varying magnetic field is produced if a source of alternating current is connected to a coil. যেটা বললাম যে এসি সোর্সের সাথে একটা কয়েলের সাথে কানেক্টেড থাকে, যেটার জন্য ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়। When this field is placed near a test specimen capable of conducting an electric current, eddy currents will be used in the specimen. তার মানে যখন একটা স্পেসিমেন প্লেস করা হবে ওইটার কাছে, তখন ওই স্পেসিমেনে কি হবে, এডি কারেন্ট জেনারেট হবে। এটা ক্লিয়ার? এডি কারেন্ট কিভাবে তৈরি হয় এতটুকু ক্লিয়ার? Yes, ma'am. আচ্ছা, মুছে দিলাম বোর্ড। The eddy currents in turn will produce a magnetic field of their own. The detection unit will measure the new magnetic field and convert the signal into voltage that can be read on a meter. আচ্ছা, এটা তো রিড করলো এই পর্যন্ত, তারপরে যখন ডিফেক্ট আমি ধরবো তখন হচ্ছে এই রিডিংটা আমার ফ্ল্যাকচুয়েট করবে। যখন ফ্ল্যাকচুয়েট করবে তখন আমি বুঝবো যে আচ্ছা এখানে ফ্র্যাকচার আছে। The flaws are detected on an oscilloscope by measuring a change in the magnetic field. Eddy current নিয়ে কারো কোনো প্রবলেম till now? No, ma'am. আচ্ছা, তাহলে এটা নিয়ে আর কোনো প্রবলেম নেই। নেক্সট হচ্ছে আল্ট্রাসনিক টেস্টিং। আল্ট্রাসনিক টেস্টিং এটা মানে কি, এটা হচ্ছে সাউন্ড ওয়েভ দিয়ে তারপরে টেস্ট করা হয়। নেভিতে যেমন সোনার একটা টার্ম ইউজ করা হয়, যেটা হচ্ছে সাবমেরিনে মেবি ইউজ করা হয়, তাই না, নেভিগেশনের জন্য। হ্যাঁ, এটা হচ্ছে ওই নেভিগেশনের জন্য, কমিউনিকেট করার জন্য, তারপরে ডিটেক্ট অবজেক্ট এটার জন্য মানে ইউজ করা হয়, তাই না? এটা হচ্ছে কি করে যে ওয়েভ জেনারেট করে আবার ওই ওয়েভটা যখন কিছুতে ধাক্কা খেয়ে ফিরে আসে তখন হচ্ছে ওইটা আবার রিসিভ করে, তখন বোঝা যায় যে আসলে ওই অবজেক্টটা কতটুকু দূরে আছে, এরকম কিছু, তাই না? আচ্ছা,
এই আল্ট্রাসনিক টেস্টিংটাও সেম। এটা হচ্ছে ultrasonic sound waves are bounced off the component and back to a receiver. If there is a change in the time taken for the wave to return, this will show a flaw. This is similar to the operation of a sonar on a ship. এখন একটা এখানে একটা ওয়াল, এখানে একটা ওয়াল, এখান থেকে আমি ওয়েভলেন্থে যাবে, এই ওয়েভলেন্থে ও ফিরে আসবে। এখানে যদি এখন একটা হোল থাকে তাহলে ও এখানে যাবে আবার এখান থেকে ফিরে আসবে, তাই না? ইয়েস ম্যাম। তাহলে এই ফিরে আসার টাইমটা এই যে এই জায়গাটায় কম হবে। যখন কম হবে, আমি তো নরমালি দেখছি, এই টেস্টিং মানে কিন্তু ক্যালিব্রেট করা। আমি যেটা নরমাল দেখছি ওই নরমাল থেকে একটু অ্যাবনর্মাল হলে তখন বুঝবো যেখানে কোনো ফল্ট আছে, এই জন্য এটা অ্যাবনর্মাল রিডিং দিচ্ছে, তাই না? যখন এরকম ফিরতে টাইম কম লাগবে তখন বুঝবো যে আচ্ছা এখানে কোনো নিশ্চয়ই ডিফেক্ট আছে, যেটার জন্য ও ফিরে আসতে টাইম বেশি মানে বেশি লাগছে না আর কি। ম্যাডাম আমরা কি ওই টেস্ট অবজেক্টের প্রত্যেকটা পয়েন্টেই মানে এই টেস্টিংটা করার জন্য সাউন্ড ওয়েভ পাঠাবো? প্রত্যেকটা পয়েন্টে বলতে এরকম অবজেক্ট থাকে, আর হচ্ছে তোমার ওই ট্রান্সডিউসারটা এরকম থাকে। এটা তুমি এই পুরা অবজেক্টটার উপর তুমি মানে এটা ধরে ধরে পুরা অবজেক্টের উপর ঘোরাবা, তখন দেখবা যে, আর তুমি ডিসপ্লেতে কম্পিউটার ডিসপ্লেতে দেখবা ওয়েভ যে জেনারেট হবে ওটা তুমি দেখবা। যখন দেখবা যে কোনো এই যে ব্যাক যে করছে এটার জন্য যে ওয়েভটা পাচ্ছ ওইটা কমে গেল আর মাঝে আরেকটা ওয়েভ বেড়ে গেল, তখন হচ্ছে এটা আমি আসবো বলছি আস্তে আস্তে বলছি, এটা বললে এখন বুঝবে না আসলে। মানে হচ্ছে এই পুরো সারফেসেই তুমি নিয়ে নিয়ে দেখবা যে কোন জায়গায় তোমার ফ্ল্যাকচুয়েট করে আর কি, ওইটা দেখবা। আচ্ছা অপারেশন হচ্ছে, হ্যাঁ ওটা কি ট্রান্সডিউসার বলে? যে হ্যাঁ ম্যাটেরিয়াল ট্রান্সডিউসার বলে। তারপরে হচ্ছে আরেকটা বলে হচ্ছে এই যে প্রোবও বলে। আচ্ছা এখানে অপারেশনে কি বলা আছে যে the ultrasonic probe sends the sound wave through the piece. The sound wave bounces off the piece and returns. The results are then placed on the display screen in the form of peaks. Where the peaks fluctuate this will show a fault in the piece. Uses হচ্ছে this is generally used to find internal flaws in large forging, casting and weld inspections. তার মানে তুমি যে অপারেশন গুলো করবা ওই ওই পিসটা মেক করতে, নন ডিস্ট্রাকটিভ টেস্ট হচ্ছে তোমার যখন ওই ফিনিশড প্রোডাক্টের উপর করা হয়, যেহেতু ড্যামেজ হয় না, তুমি যখন ওইটা ইউজ করবা তার আগে তুমি নন ডিস্ট্রাকটিভ টেস্টটা করবা যে এটাতে কোনো ফল্ট আছে কিনা, এটা যে আমি একটা মেশিন পার্ট হিসেবে ইউজ করব বা যেখানে ইউজ করব ওখানে কোনো প্রবলেম হবে কিনা। তো এটা হচ্ছে ইন্টারনাল কোনো ফ্ল আছে কিনা ওটার জন্য। ও আর এডি কারেন্ট টেস্টিং হচ্ছে সারফেস অথবা সাবসারফেসের ডিফেক্টটা মানে ধরার জন্য আর কি ইউজ করা হয়। আর আল্ট্রাসনিক টেস্টিং হচ্ছে ইন্টারনাল ভিতরে যে কোনো জায়গায় কোনো ফ্লস থাকলে ও এটা বের করতে পারবে। এখন হচ্ছে ছবিটা দেখলে ক্লিয়ার হবে। এই যে এরকম থাকে, এই যে এটা হচ্ছে প্রোবটা যেটা ট্রান্সডিউসার আর কি। এখানে একটা ট্রান্সমিটার থাকে যেখান থেকে আমি ওয়েভটা পাঠাচ্ছি, আর একটা হচ্ছে রিসিভার থাকে যেখানে ও ওয়েভটা আবার রিসিভ করছে সাউন্ড ওয়েভটা। এটা কেবল দিয়ে কি করে যে ডিসপ্লে স্ক্রিনে দেখা যাবে। ডিসপ্লে স্ক্রিনে আরেকটা কথা হচ্ছে এখানে কি হবে, এই সাউন্ড ওয়েভটা ও পাঠালো, ও পাঠানোর পরে এই যে ফল্টটার জন্য ও ফিরে আসলো, আর
ও যদি নর্মালি হতো তাহলে এই যে এরকম ট্রান্সডিউসার বা প্রোব যেটা থাকে এখানে হচ্ছে ট্রান্সমিটার এটা রিসিভার এরকম যে এরকম ফিরে আসতো, তাই না? ওয়েভলেন্থটা বেশি হতো। এই ফল্টের জন্য কি হলো, ওর ওয়েভলেন্থটা কমে গেল। তার মানে কি, এই যে ডিসপ্লেতে দেখা যাচ্ছে যে নরমালি হচ্ছে এটা, আর ফল্টের জন্য এই দেখো পিকটা কমে গেছে। এটা কি বোঝা যাচ্ছে আল্ট্রাসনিক টেস্টিংটা? হ্যালো, ইয়েস ম্যাম। আচ্ছা, এটা এরকমও হয় যে নরমালি মানে আমি ডিসপ্লেতে যা দেখবো এটা হচ্ছে আমি যেটা সেন্ড করলাম, আর যেটা ইকো হয়ে আসবে ওটা হচ্ছে এটা, ঠিক আছে? এখন যেটা যেখানে তোমার কোনো মানে ফল্ট নেই, ধরো যে এই জায়গাটা, এই যে এই জায়গাটা, তো তোমার এটা হচ্ছে তুমি ট্রান্সমিট যেটা করলা ওটার জন্য ওয়েভ, আর এটা হচ্ছে যেটা ইকো হয়ে ব্যাক আসলো ওটার জন্য ওয়েভ। কিন্তু যখন এই ফল্টটা হবে, এই ফল্টটার জন্য হবে, তখন দেখা যাবে যে তুমি সেন্ড করলা ওটার জন্য ওয়েভ, কিন্তু মাঝখানে আরেকটা রিফ্লেকশন যেটা আসবে ওটার জন্য ওয়েভ হচ্ছে এই যে মাঝে আরেকটা ওয়েভ চলে আসবে। তোমার ওয়েভ আসার কথা এখানে, কিন্তু মাঝে আরেকটা ওয়েভ চলে আসবে, মানে আগেই রিসিভ করে ফেলেছে ও। এটা হচ্ছে টাইম এই সাইডে। তারপরে এটা হচ্ছে ব্যাকের যে রিসিভটা, এই ওয়েভটা আসতেও পারে নাও আসতে পারে, এটা আরো ছোট হবে তখন। এটা কি বুঝতে তোমাদের একটু কষ্ট হচ্ছে নাকি? আরেকবার বলুন। এটা হচ্ছে তোমার ট্রান্সমিট যে করছো তুমি সাউন্ড ওয়েভটা, হ্যাঁ, ওটার জন্য তুমি একটা পিক পেলা, ঠিক আছে? এটা ইকো হয়ে তোমার এই সাউন্ড ওয়েভটা আবার ব্যাক আসবে না, এটা হচ্ছে রিসিভের জন্য, এটা হচ্ছে টাইম। এই টাইমটা পরে তুমি রিসিভ করবা, যার ওয়েভ হচ্ছে এটা হবে, পিকটা হবে এটা। এতটুকু বুঝছো? এখন যদি মাঝে এই যে মাঝে একটা ফল্টের জন্য কি হবে, এই সাউন্ড ওয়েভের ধরো যে অল্প কিছু আসলো, অল্প কিছু সাউন্ড ওয়েভ তাহলে আগেই চলে আসবে না, যেখানে মাঝখানে আসার কথাই ছিল না সাউন্ড ওয়েভটা, তাই না? ওইটার জন্য তুমি মাঝে আরেকটা, এই ফ্লসের জন্য আরেকটা পিক পাবা। তারপরে যেটা তুমি রিসিভ করবা ওই রিসিভটা তোমার কমে যাবে, এই পিকটা। কেন কমে গেল? কারণ আগেই কিছু ওই যে মাঝে ফল্টের জন্য ও আগেই ধাক্কাকে ব্যাক করে ফেলছে। এতটুকু ক্লিয়ার? ইয়েস ম্যাম। আচ্ছা, এর মাঝখানে আর কারো কোনো কোশ্চেন নেই? কোশ্চেন তো অবশ্যই আছে, বলো। আচ্ছা, আরেকটা হচ্ছে যেটা বলছিলাম সেটা হচ্ছে দুই টাইপের আছে আল্ট্রাসনিক টেস্টিং। একটা হচ্ছে থ্রো, একটা হচ্ছে আরেকটা হচ্ছে এই থ্রো ট্রান্সমিশন মেথড হচ্ছে এই যে ধরো যে এই তোমার পিসটা, এখানে একটা ট্রান্সডিউসার দিবা তুমি। আচ্ছা, আমি নতুন একটা হোয়াইট বোর্ডে আঁকি। এখানে একটা ট্রান্সডিউসার থাকবে যেটা ট্রান্সমিট করবে, আর এই পাশেরটা থাকবে হচ্ছে রিসিভ করবে, তাই না? তো যখন ও তো ট্রান্সমিট করবে, ও রিসিভ করবে, ট্রান্সমিট করবে, রিসিভ করবে। তোমার যদি এই পিসটাতে, টেস্ট পিসটাতে যদি ধরো একটা ফ্ল থাকে, ধরো যে এইটুকু একটা ফ্র্যাকচার আছে মাঝখানে, তখন কি করবে? এইদিকে তো যাবে ঠিকই, কিন্তু এইখানে কিছু অংশ কি হবে, যে আবার ব্যাক করবে না, এখানে অল্প পরিমাণ যাবে।
তাই না? তার মানে এই জায়গাটায় তুমি এই ব্যাক যে রিসিভ যে ওয়েভটা করবা এটা কম করবা, আর এইদিকে এটা না ট্রান্সমিটিং ইউজার, আর এটা নাম হচ্ছে রিসিভিং আল্ট্রাসনিক ট্রান্সডিউসার। ক্লিয়ার? এই মেথডটা হচ্ছে থ্রো ট্রান্সমিশন মেথড। তার মানে তোমার দুই পাশে ট্রান্সডিউসার থাকবে, এক ট্রান্সমিট করবে একটা ট্রান্সডিউসার, একটা হচ্ছে রিসিভ করবে। ঠিক আছে? তো রিসিভ করবে, তারপরে আমি দুইটার সিগন্যালটা দেখবো আর কি, সাউন্ড ওয়েভটা আমি মেজার করব। আর যেটা হচ্ছে এই পালস ইকো মেথড, এটা হচ্ছে তোমার একটা এই যে প্রোব বলে যেটা, এখানে এটাই ট্রান্সমিট করবে আর এটা হচ্ছে রিসিভ করবে, মানে একটা কম্পোনেন্টের মধ্যেই থাকবে। এতটুকু ক্লিয়ার? জি আচ্ছা, এই যে দুইটা এডি কারেন্ট টেস্টিং আর হচ্ছে আল্ট্রাসনিক টেস্টিং, এর মধ্যে কারো কোনো প্রবলেম আছে? ম্যাডাম, এই হুম। থ্রু ট্রান্সমিশন মেথডে যদি মাঝখানে ফ্লস থাকে তাহলে কি হবে? এই যে তাহলে এই যে দেখালাম যে ও এই যে গেল, গিয়ে এখান থেকে ব্যাক করলো সাউন্ড ওয়েভটা, লেন্থটা শর্ট হয়ে গেল, Yes. তখন হচ্ছে এই যে ও বেশি রিসিভ করবে আর ও কম, মানে নরমালি যেরকম ছিল তার থেকে এটা বেড়ে যাবে, এটা কমে যাবে, তাই না? Yes, ma'am. আচ্ছা, এখন আমরা ভিডিও দেখলে মনে হয় আরেকটু ক্লিয়ার হবো, তাই না? The animation shows a coil, which can be connected via an electric current meter to a voltage source. After applying a direct voltage to the coil, the electric current first increases fairly quickly, then more slowly, according to the inductance of the coil. Eventually, it reaches a level resulting only from the ohmic resistance of the coil. The current creates magnetic fields that flow around every small piece of coil winding. The individual fields superimpose and form the total magnetic field depicted here in blue. If an alternating voltage is applied to the coil, the effective current through the coil is much smaller than when applying direct voltage. The reason for this is the alternating magnetic field, which generates a countervoltage in the coil by self-induction. The countervoltage in turn reduces the current consumption. Pushing an electrically conductive tube through the coil increases the effective current significantly. This is because the alternating magnetic field of the coil induces a current in the tube in circumferential direction, the eddy current. The eddy current in turn generates its own magnetic field, which counteracts the magnetic field of the coil. Consequently, the self-induction is low and the current consumption high. When a defect, for example a crack, comes into the path of the eddy current, the current consumption of the coil drops. The eddy current has to flow around the defect. The path of the eddy current is now longer,
and the electrical resistance of the eddy current circuit is larger. This leads to a reduced magnitude and a reduced magnetic field of the eddy current. The self-inductance of the coil is increased, and the current consumption decreased. In practice, the alternating current frequencies are not as low as shown here for demonstration. They are much higher, typically in the region of some kilohertz. From now on, we're going to omit the magnetic field lines in the animation and represent the eddy current in a simplified static way. How does the technique work in practice? Is the propagation and reflection of sound waves. As an example, a cylindrical workpiece is shown in the animation. The longitudinal section through the cylinder shows the position of the atoms extremely magnified and simplified as a single crystal. To begin with, a rigid unyielding stop is attached to the right front end of the cylinder. At the left front end, a disc is installed. It will be used to transmit and receive sound waves. Pushing and pulling briefly at the disc causes a longitudinal sound wave to propagate through the cylinder. When the sound wave reaches the rigid stop at the right side, it is reflected and runs back towards the disc, which now serves as a receiver. A free end is also able to reflect a wave. In this case, however, the tensile side runs ahead in the reflected wave and finally deflects the receiver to the right. The reflected wave is even reflected again and actually travels for several times across the length of the cylinder, but this is not shown in the animation for the sake of simplicity. So, if a sound wave is generated at one end of a workpiece, it will travel through the material with its speed of sound. At the free end of the workpiece, the sound wave is reflected and it returns to the transmitter, which then acts as a receiver. For ultrasonic testing of a workpiece, not a large transmitter is used in most cases, but a rather compact one, which generates a short ultrasonic pulse. At a place free from defects, the ultrasonic pulse travels to the right front end, also termed back wall. The pulse is reflected and recorded again as an echo. When the transmitter is moved a little downwards, the cavity reflects a part of the wave. That part arrives earlier at the transmitter than the rest of the sound wave. Even further downwards, the cavity reflects the complete ultrasonic pulse. For material testing, either the echo of a defect can be utilized, this is the pulse echo mode, or the phenomenon that hardly any sound waves pass through the imperfection. This is called the through transmission mode. In pulse echo mode, a transducer installed in a probe performs both the sending and the receiving of the ultrasonic pulse. On a computer monitor, the intensity is being plotted upwards on the y-axis and the time towards the right on the x-axis. With the probe at a place free from defects, only two signals may be seen on the monitor, the transmission pulse and the echo resulting from the lower surface of the workpiece, termed back wall echo. Moving the probe towards the right leads to an additional echo created by the defect. Even further towards the right, only the defect echo is visible apart from the transmission pulse. In our laboratory, there's a green painted steel আচ্ছা, আমি একটা জিনিস ভুল বলেছিলাম, সেটা হচ্ছে ওই এডি কারেন্টে তোমার যে মেইন যে কারেন্টটা জেনারেট হয়, কয়েলটা তো এরকম থাকে আর ম্যাগনেটিক ফিল্ডটা এরকম এরকম জেনারেট হয়। তারপরে হচ্ছে আর এডি কারেন্ট যেটা, ওইটা হচ্ছে অন্য ডিরেকশনে জেনারেট হয় আর কি, অলমোস্ট প্যারালাল আর কি, মানে একই ডিরেকশনে হয় না আর কি, সরি পারপেন্ডিকুলার। বুঝতে পারছো? হ্যালো, Yes, ma'am. হ্যালো, Yes, ma'am. আচ্ছা, আজকের ক্লাসে কারো কোনো প্রবলেম আছে আর? No, ma'am. No, ma'am. আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে নন ডিস্ট্রাকটিভ টেস্টিংটা শেষ, মানে টেস্ট যেটা ওটা সব শেষ, মেটাল টেস্টিং আর কি।
এরপর আমরা নেক্সট ক্লাসে অন্য টপিক শুরু করবো ইনশাল্লাহ। ইনশাআল্লাহ ম্যাম। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। সবাই রোল নাম্বার দিয়ে দিলে লিভ করতে পারো ক্লাস। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।